আপনারা এগুলা শুধু আমাদের সব নিজস্ব ভার্সিটির স্টুডেন্টদের যার যার নিজস্ব এরিয়ায় বাসা তাদের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করি এবং কি আমরা এই পর্যন্ত তদারকি করি যে কে ত্রাণ পেয়েছে কে ত্রাণ পায়নি, কার জন্য ত্রাণটা জরুরি কার জন্য ত্রাণটা জরুরি না, এই পর্যায়ে আমরা নির্ধারণ করতে পারতেছি আমাদের স্টুডেন্টদের মাধ্যমেই। এটা কি লিস্ট করছেন আপনারা? আমরা এটা লিস্টও করছি এবং কি এটা আমাদের নিজস্ব তদারকিতে কাজটা সম্পূর্ণ করতেছি। প্রথমে আমার নাম সাদমান সাকিব, কোন ইউনিভার্সিটি? ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনার সাবজেক্ট? আমার সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনি এখানে কি হিসাবে কোন ভলান্টিয়ার মানে কোন বিভাগে কাজ করছেন ভলান্টিয়ারদের? ভলেন্টিয়ার ইয়ারদের বলতে কি আমরা টোটাল ইউনিভার্সিটি থেকে আমরা এই কাজটা করতেছি। বিগত 7 দিন ধরে আমাদের এই কার্যক্রমটা চলতেছে। আমাদের এই 7 দিনের কার্যক্রমে আমরা নগদ অর্থ সংগ্রহ করতেছি, ত্রাণ সংগ্রহ করতেছি এবং সেই সাথে খাদ্য বস্ত্র যেটা দিচ্ছে আমরা এটা আমরা সংগ্রহ করতেছি। সংগ্রহ করার পর আমরা এটা নিজেরাই আমরা প্রসেস করতেছি। মাঠ পর্যায় থেকে শুরু করে আমরা নিজেরাই এই পর্যায়ের কাজগুলো করতেছি। সেখান থেকে আমরা নিজেরাই ত্রাণ সংগ্রহ করতেছি, আপনার খাদ্য সংগ্রহ করতেছি। সেখান থেকে আমরা রাতে এগুলো প্রসেস করতেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রাকটা এটা আমরা লোড করি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চলে। শুধু ট্রাক লোড করে দেওয়া পর্যন্ত না, এখান থেকে বন্যার্ত এলাকায় পৌঁছানো পর্যন্ত, সেখান থেকে মাঠ পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছায়। সেজন্য আমাদের নিজস্ব টিম রয়েছে। এই টিমের মাধ্যমে আমরা পুরো কাজটি আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা নিজেরাই এটা সম্পূর্ণ করতেছি। এর আগেও তো সিলেটে বন্যা হয়েছিল, তারপর খাগড়াছড়িতে বন্যা হয়েছিল, যেগুলোতে আপনারা কি এভাবে কাজ করার সাহস পেয়েছিলেন তখন? অ্যাকচুয়ালি কাজ করা গেছে, তখন হয়তো বা একটু সমস্যার কারণে ছিল বা ক্লাস একাডেমি চলার কারণে হয়তো বা এইভাবে কাজটা আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু এখন যেটা হয়েছে যে মানে ইউনিভার্সিটি একদিক দিয়ে অফিসিয়ালি আনঅফিসিয়ালিভাবে বন্ধ হয়ে গেছে, আর স্টুডেন্টরাও পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পাসে আসছে। এই ধরনের কাজটা আর কি করার জন্য একটা হিউজ পরিমাণ সময় পাওয়া যায়। স্টুডেন্টরা সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দিতে পারছি এবং কাজটা খুব জোরালোভাবে হয়েছে। শুধু আমরা না, আমাদের সাথে পুরো ক্যাম্পাস ইভেন কি আমাদের আশেপাশে এরিয়া সবাই আমরা কাজটা একসাথে করতে পারছি। আপনাদের যে ইউনিভার্সিটির সবাই কাজ করছে, এটা আমি বিগত 7 দিন না, বিগত 1.5 মাস ধরে দেখে আসছি। আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যে সাহসটা এখন পাচ্ছেন কাজ করার জন্য, এটা কি আগে পেয়েছেন? না, এটা আসলে এইভাবে কখনো করা আসলে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে সম্ভব হয়নি, কিন্তু এখন পুরো উদ্যমই চলতেছে। বাংলাদেশের মানুষ যেভাবে রেসপন্স করছে আপনাদের কথায়, আপনাদের সাহসের দেখে বাংলাদেশের মানুষ যেভাবে রেসপন্স করেছে, এর আগে কি কখনো আপনার এই রেসপন্সটা বাংলাদেশের মানুষ থেকে পেয়েছিলেন? না, এইভাবে এই রেসপন্সটা আসলে বিগত সালে পাওয়া যায়নি। মানে এখন যেভাবে পাচ্ছি, ছিল খুবই কম পরিসরে চলতেছিল কাজগুলো, বিভিন্ন সংগঠন করতো। কিন্তু এখন যেটা হয়েছে, স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক পর্যায় থেকে শুরু করে সকলে স্বতঃস্ফূর্তভাবে কাজটা সম্পন্ন করতেছে। আপনাদের এখানে এখন কত মানুষকে মানে ফেনীতে ধরেন অথবা কুমিল্লায় কতজন মানুষ বন্যায় কবলিত আছে, এটা কি কোনো আপনাদের হিসাবে আছে কতজন পরিবার? না, সেটা আসলে অ্যাকচুয়ালি হিসাবে আসে নাই, কিন্তু বিভিন্ন মাধ্যমে যেটা শুনতে আমরা পাইছি, মোটামুটি ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি মোটামুটি আপনার 60 থেকে 70 লাখ বন্যা কবলিত মানুষ রয়েছে। তো তার ভিতরে কিছু রয়েছে একদম দুর্গম এলাকায়, আর কিছু রয়েছে যে অল্পতেই মানে সেরে ওঠা যায়। যেমন বিগত 2-3 দিন ধরে যারা বন্যা কবলিত গহীন পর্যায়ে ছিল, তাদের মাঝে ত্রাণ পৌঁছানোটা বিগত 2-3 দিনে খুব কঠিন হয়ে পড়ছিল। যখন বিগত 2-3 দিনে তাদের মাঝে এখন পর্যন্ত ত্রাণ যাচ্ছে। আগে এমন হয়তো যে শুধু সামনের মানুষগুলা যেগুলা বন্যা কবলিত এলাকার শুরুতেই বা যেখানে ত্রাণ ঢুকানোর পসিবিলিটি ছিল বেশি, সেখানে ত্রাণগুলা যেয়ে আমরা শুধু কাজটা করতে পারতাম। কিন্তু এখন হয়েছে যে সময় যাওয়ার কারণে যে দুর্গম এলাকাগুলো যাওয়া যাচ্ছিল না, সেই এলাকাগুলোতে আমরা এখন ত্রাণ পৌঁছাতে পারতাম। কিভাবে যাচ্ছেন আপনারা? এগুলা শুধু আমাদের সব নিজস্ব ভার্সিটির স্টুডেন্টদের যার যার নিজস্ব এরিয়ায় বাসা তাদের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করি এবং কি আমরা এই পর্যন্ত তদারকি করি যে কে ত্রাণ পেয়েছে কে ত্রাণ পায়নি, কার জন্য ত্রাণটা জরুরি কার জন্য ত্রাণটা জরুরি না, এই পর্যায়ে আমরা নির্ধারণ করতে পারতেছি আমাদের স্টুডেন্টদের মাধ্যমেই। এটা কি লিস্ট করছেন আপনারা? আমরা এটা লিস্টও করছি এবং কি এটা আমাদের নিজস্ব তদারকিতে কাজটা সম্পূর্ণ করতেছি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যে ধরেন অনেক এলাকা আমি এখন পর্যন্ত জানতে পেরেছি যে ফেনীতে এবং নোয়াখালীর লক্ষ্মীপুর এখন অবস্থা যেটা খুবই খারাপ বলতে পারেন, যে সুবর্ণচর থেকে শুরু করে হাতিয়া থেকে ওই এলাকাগুলোতে এখনো মানে অনেক সাহায্য পৌঁছায়নি। তো সেই ক্ষেত্রে আপনাদের মানে পরবর্তী পরিকল্পনাটা? আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে যে শুধু ত্রাণ পৌঁছানো না, ত্রাণ পৌঁছানো থেকে শুরু করে পুনর্বাসন এবং কৃষিকাজ করা, মানে কৃষিকাজের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যেহেতু আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি এবং আমাদের কাজটা আমরা ত্বরান্বিত করতে পারতেছি, তো এর মাধ্যমে আমরা চাই তাদের পুনর্বাসন কেন্দ্র থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত একটা স্বাভাবিক জীবন চলাচলের সাময়িক পর্যন্ত আমরা এই কাজটা আমরা। তারপর আপনাদের দাবির পরপরই দেখতে পাচ্ছেন যে অনেক দাবি এখন বের হয়ে আসছে, এক দফা এক দাবি নিয়ে অনেকেই বের হয়ে আসছে। কিছুদিন আগেই 2 দিন আগেই আনসার বাহিনী বের হয়ে আসছে। এই আনসাররা যে রাস্তায় নেমেছে, এটা আপনার কি মনে হচ্ছে এটা কারো বলতে পারেন যে একটা উস্কানিমূলক কোনো আন্দোলন?
আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পারবো যে এখনও দেশ সঠিকভাবে পুনর্গঠন সম্পূর্ণ হয়নি। এরই মধ্য থেকে যে চাঞ্চল্যকর ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে বা অরাজনৈতিক ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে, সেটা রাজনৈতিকভাবে হোক বা রাজনৈতিক ইন্ধনভাবে হোক, এই ঘটনাগুলো আমরা কখনোই চাচ্ছি না যে অপ্রত্যাশিতভাবে ঘটুক। আমরা চাচ্ছি এখন দেশটি গোছানোর সময় হয়ে গেছে। এই সময়ের সমসাময়িকের মাধ্যমে যদি আমরা এই কাজটি এখনও সফলভাবে সম্পূর্ণ করতে না পারি অথবা দেশ গঠনে আমরা যদি কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে স্বাধীনতাটা আছে এটা আমরা ধরে রাখতে পারবো না। তো আমি বলবো যে আপনারা এই ধরনের কর্মকাণ্ড বা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, মিছিল কিংবা মিটিং হোক, এই ধরনের অপ্রত্যাশিত কর্মকাণ্ডগুলো করে আমাদের এই স্বাধীনতাকে ব্যাহত করবেন না। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা জানতে চাই, এখন এই মুহূর্তে আমি যতটুকু জানি যে ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্টে যে আমাদের ভাইরা রয়েছেন, তারা হচ্ছে কোনো একটা মেডিসিনে তারা হচ্ছে তৈরি করার চেষ্টা করছে, যেখান থেকে তারা বলতে পারেন যে বন্যায় যাদের পানিবাহিত রোগ এবং নানা ধরনের রোগ হচ্ছে ওদের থেকে রক্ষা পাওয়ার জন্য ওইটা থেকে। তো সেই ক্ষেত্রে সেই ওষুধটা কতটা কার্যকরী হবে, তো সেই ওষুধটা তৈরি করার পর প্রথম তারা কার উপর এটা বলতে পারেন যে ফার্স্টে ট্রাই করবে? না, এই ধরনের ট্রায়াল যে সিস্টেমটা আছে এটা সাধারণত ওনাদের উপরে ইখতিয়ার রয়েছে। এটা যদি গবেষণা পর্যায়ে রয়েছে, এটা আপাতত গবেষণা পর্যায়েই থাকতে পারে। আর এটা কখন কী ধরনের ফলপ্রসূ আসতে পারে সেটা সম্পর্কে এখনও কেউ অবগত না। আমরা চাচ্ছি যে দ্রুত যেন বন্যা কবলিত এলাকার মাঝে আমরা যেন এই ওষুধটা বা যেই কথাটা বলেন এটা যেন আমরা পৌঁছাইতে পারি, সেই ধরনের চেষ্টা আমরা সবসময় চালাই যাই। আপনার কি ওষুধ মানে এখন তো অনেক জ্বর ঠান্ডা সবারই দেখা দিচ্ছে, বাচ্চাদের জন্য কোনো ওষুধের ব্যবস্থা আপনারা করছেন? জি, আমরা শুধু বাচ্চা না, আমরা বয়োবৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা, নারী, পুরুষ সকলের জন্য আমরা সব ধরনের কার্যক্রম রাখতেছি। আর অনেকে যারা প্রতিবন্ধী, তারপর হচ্ছে অনেকেই বলতে পারেন যে খুবই অসুস্থ, যারা সোজা হয়ে দাঁড়াতে পারেন, অনেক মুরব্বী, তাদের ক্ষেত্রে আপনারা তাদেরকে কিভাবে রক্ষা করছেন অথবা তাদেরকে কোথায় আপনারা রাখছেন? না, বন্যা কবলিত এলাকায় গিয়ে যেটা দেখা গেছে যে অনেক সময় দেখছি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে, যেমন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে দেওয়া হয়েছে, নোয়াখালী সরকারি কলেজটা খুলে দেওয়া হয়েছে। এরকম বন্যা কবলিত এলাকায় যেগুলো দুর্গম, যাদেরকে আমরা রেস্কিউ করতে পারতেছি, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বলেন, যেমন প্রতিবন্ধী, গর্ভবতী মা, ছোট বাচ্চা, শিশু, এদেরকে আমরা নৌকায় তুলে বা যেভাবে পাচ্ছি ভ্যান গাড়ির মাধ্যমে আমরা আমাদের আশ্রয় কেন্দ্রে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এবং সেখানে তাদের খাদ্যের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, আবাসন, অসুখ বিসুখ থেকে শুরু করে যে ধরনের সমস্যাগুলো আমরা বন্যা হওয়ার পর যে সমস্যাগুলো হয়, যেগুলো ফেস করে, সেগুলো আমরা ওখানে যাতে ওনাদের পরবর্তীতে সমস্যাটা না হয় সেই ধরনের সব রকম ব্যবস্থা আমরা। সেখানে তো কোনো মেডিকেল টিম নেই আপনাদের? আমাদের কোনো মেডিকেল টিম নেই, কিন্তু যে টিমগুলো কাজ করতেছে তাদের সাথে আমরা একত্র হয়ে কাজটা পরিচালনা করতেছি। কিন্তু যারা অসুস্থ হচ্ছে তাদের জন্য একটা মেডিকেল টিম কি দরকার না? গর্ভবতী মা বলেন, সবার জন্য তো অবশ্যই এটা আছে, কিন্তু তাজউদ্দিন মেডিকেল থেকে একটা টিম ওই ধরনের আমাদের গাজীপুরে আমরা পাঠানোর পরিকল্পনা করছে, হয়তো ওটা যাবে। আর ডিসির অফিসের মাধ্যমে, যেমন ডিসির মাধ্যমে আমরা ফেনীতে বা নোয়াখালীতে এটা তদারকি করা হচ্ছে, এতদূর পর্যন্ত সোর্স আমাদের কাছে আছে। আপনাদেরকে কি কোনোভাবে সেনাবাহিনী সাহায্য করছে? সেনাবাহিনী সাহায্য করতেছে, যেমন আমাদের ওখানে BMTF আছে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা সমরাস্ত্র কারখানা আছে, ওখান থেকে ওনারা আমাদেরকে গাড়ি দিয়ে সাহায্য করার কথা বলছিল, যদি এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু সেক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের কাজটা আমরা নিজেরাই সম্পূর্ণ করতেছি। আর স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে আমাদের এই পরিবহনটা চলতেছে সম্পূর্ণ বিনা খরচে। তো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বন্যা কবলিত মানুষের জন্য এই ধরনের কাজ করার সুবিধার্থে।